তো আজকে তোমাদের যেটা আমি পড়াবো এথিক্স, একদম ইন ডিটেল নিয়ে আলোচনা করবো এথিক্স সম্বন্ধে। তো ক্লাসটা খুব মন দিয়ে শুনবো। এথিক্সের ইন্ডিয়ান এথিক্স এন্ড ওয়েব এথিক্স দুটো পার্ট রয়েছে। এই দুটো পার্ট নিয়ে আমি একদম ইন ডিটেল আলোচনা করবো আজকে। আর থিওরি অফ পানিশমেন্ট বলে একটা চ্যাপ্টার রয়েছে এথিক্স তোমাদের, ওটা নিয়ে কিন্তু আজকে তোমাদের ফার্স্টে ডিসকাশন হবে এন্ড কোশ্চেন অ্যান্সার সেশন কিন্তু প্র্যাকটিস। ওকে, ওখান থেকে তোমাকে অনেক কোশ্চেন আসবে। নেক্সট সেট করো, এসএসসি করো, খুব ইম্পর্টেন্ট থিওরি অফ পানিশমেন্ট, এর জন্য ওটা নিয়ে আজকে ইংলিশে আলোচনা করবো। আর তোমাদের এথিক্স এর মধ্যে কি কি রয়েছে, এথিক্স এর মধ্যে যে পার্টগুলো সেগুলো ইন ডিটেল আমি আজকে বলছি তোমাদের, একদম এথিক্স নিয়ে আজকে আলোচনা। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই যেটা রয়েছে দেখো তোমাদের সিলেবাসে রয়েছে ইন্ডিয়ান এথিক্স। তার থেকে তোমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি কি রয়েছে তোমাদের সিলেবাসে। এক মিনিট দাঁড়াও। তো তোমাদের যেটা ফার্স্ট রয়েছে ইন্ডিয়ান এথিক্স থেকে কনসেপ্ট অফ পুরুষার্থ, শ্রেয়স এন্ড শ্রেয়স। পুরুষার্থ কি, শ্রেয়স কি? ভারতীয় নীতিশাস্ত্রে বলা হয় যে মানুষের জীবনের লক্ষ্য পুরুষার্থ কিন্তু চারটে ভাগে বিভক্ত। সেই চারটে পুরুষার্থ কি কি? হ্যাঁ, যেটা বলছিলাম, ভারতীয় নীতিশাস্ত্রে তোমাদের ফার্স্টে যে টপিকটা রয়েছে ইন্ডিয়ান এথিক্স থেকে, প্রথমেই রয়েছে কনসেপ্ট অফ পুরুষার্থ, শ্রেয়স এন্ড শ্রেয়স। পুরুষার্থ, চারটে পুরুষার্থ রয়েছে ভারতীয় নীতিশাস্ত্রে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। এন্ড শ্রেয়স, শ্রেয়স তোমরা জানো শ্রেয়স কি, যেমন মোক্ষ, সত্যনিষ্ঠ যে জীবন, যেখানে আমাদের যে মোক্ষের আমরা কামনা করি, লিবারেশন, হচ্ছে শ্রেয়স। আর প্রেয়স কি, যেমন আমরা তাৎক্ষণিক ভোগ সুখ, যেমন আমরা কাম বিলাসিতা করছি আমাদের এই জীবনে থেকে, সেটাকে কি বলা হয়? প্রেয়স। খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো, যদি সেট নেট এসএসসি কিন্তু কোশ্চেন দেয়। এন্ড তারপরে রয়েছে বর্ণাশ্রম ধর্ম, সাধারণ ধর্ম। বর্ণ, ভারতীয় সমাজে মানুষের কর্তব্য নির্ধারণ করা হয়েছে বর্ণভেদ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা কি করে? জ্ঞান শিক্ষা প্রচার করে থাকে, ক্ষত্রিয়রা শাসন রক্ষা করে, তোমরা এগুলো জানো, তো আমি বেশি ডিটেলসে আসছি না। বৈশ্যরা কি করে? ব্যবসা বাণিজ্য। শূদ্ররা সেবা করে মানুষ। তারপরে যেটা রয়েছে আশ্রম, সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম হচ্ছে সব মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য, যেটা নৈতিক কর্তব্য, যেমন অহিংসা, সত্যবাদিতা, দয়া, শৌচ, ক্ষমা, দান, এগুলো হচ্ছে সাধারণ ধর্ম। এরপরে ঋণ এন্ড যজ্ঞ। ঋণের মধ্যে রয়েছে ঋষি ঋণ, ঋষিদের প্রতি যে আমাদের ঋণ, যেমন অধ্যায়ন, ঋষিদের গুরুজনের থেকে আমরা ঋণ করি ঋষিদের, সেটা হচ্ছে কিন্তু ঋষি ঋণ। তারপরে দেবঋণ। দেবঋণ কি, যেমন যোগ্য প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার দ্বারা সেটা আমরা পরিশোধ করতে চাই, সেটা হচ্ছে কিন্তু দেবঋণ। পিতৃঋণ, পূর্বপুরুষদের প্রতি যে ঋণটা হয়ে থাকে, সেটা কিন্তু একটু লিখে নেবে, একটু সংক্ষেপে লিখে নাও, ঠিক আছে খাতায়। পিতৃঋণ কি, যেগুলো হচ্ছে পূর্বপুরুষদের প্রতি আমরা ঋণ করে থাকি, সেগুলো কিন্তু পিতৃঋণ। তারপরে রয়েছে যজ্ঞ। যজ্ঞ, যজ্ঞ হচ্ছে কেবলমাত্র হোম, বা এটা কিন্তু অগ্নিহোত্রের দ্বারা নয়, যেমন আমরা আত্মত্যাগ করি, আত্মত্যাগ বা কর্তব্য পালনের প্রতীক বলা হয় এই যজ্ঞ। যেমন ভারতীয় নীতিশাস্ত্রে বলা হয় যে মানুষ জন্ম থেকেই হচ্ছে ঋণগ্রস্ত, তাই তার প্রথম কর্তব্য কি? এই ঋণ পরিশোধ। ঋণ পরিশোধ করা কিন্তু তার প্রথম কর্তব্য। তারপরে যেটা রয়েছে কর্মযোগ।
কর্মযোগ শ্রীমদ ভগবত গীতাতে যে বলা রয়েছে যে কর্তব্য করো কিন্তু ফলের প্রতি আসক্তি হয়েও না, এটা তোমাদের রয়েছে কর্মযোগ। তারপরে স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ মানে কি? স্থিতপ্রজ্ঞ হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় নির্বিকারে করে থাকে, তার মন একদম স্থির হয় এবং কামনা তার মধ্যে থাকেই না, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ বলা হয়। তারপরে স্বধর্ম, এটাও রয়েছে তোমাদের সিলেবাসে। স্বধর্ম মানে কি? স্বধর্ম মানে হচ্ছে নিজের প্রকৃতি বা যোগ্যতা সামাজিক অবস্থান অনুযায়ী নিজের ধর্মের প্রতি কর্তব্য পালন করে। গীতাতে বলা হয়েছে যে পরধর্মের যে স্বধর্ম, স্বধর্মে থেকে মৃত্যু শ্রেয়, ওটা কিন্তু গীতাতে বলা হয়েছিল। এছাড়াও তোমাদের রয়েছে লোক সংগ্রহ। লোক সংগ্রহ কি? লোক সংগ্রহ হচ্ছে সমাজের মঙ্গল এবং সংহতি রক্ষা করা। তোমাদের কিন্তু এটা দিয়ে একবার নেক্সট থেকে কোশ্চেন দিচ্ছিল, লোক সংগ্রহ, আমার মনে আছে। এই ধরনের কিছু কোশ্চেন দেয়, ভালো করে শুনবে। সমাজের মঙ্গল এবং সংহতি রক্ষা। লোক সংগ্রহ মানে কি? লোক সংগ্রহ বলতে বোঝা হচ্ছে সার্বজনীন কল্যাণ এবং বিশ্বের মঙ্গলার্থক ধারণাকে কিন্তু বোঝায়। সব মানব জাতির কল্যাণের জন্য যে নিঃস্বার্থ কর্ম সম্পাদনের উপর গুরুত্ব দেওয়া হয়, সেটাকে বলা হয়েছে লোক সংগ্রহ। ওকে, এরপরে আছে অপূর্ব অ্যান্ড অদৃষ্ট। অদৃষ্ট কি? যেই কর্মফল অদৃশ্য নৈতিক দ্বারা একটা চালিত হয়, এটা হচ্ছে অদৃষ্ট। এগুলো হচ্ছে মীমাংসা দর্শনে যেমন অপূর্বকে স্বীকার করা হয়েছিল, আবার হচ্ছে ন্যায় দর্শনে কিন্তু আমরা অদৃষ্টের কথা পাই। এগুলো কিন্তু এখানেও তোমাদের পড়তে হবে ইন্ডিয়ান এথিক্সে। তারপরে হচ্ছে সাধ্য সাধনা এন্ড ইতি কর্তব্যবোধ। সাধ্য সাধনা কি? যে লক্ষ্য বা উদ্দেশ্য পূর্ণ করতে হয় এবং সেই উদ্দেশ্য অর্জনের যে উপায়টা সেটাকে বলা হচ্ছে সাধনা। এন্ড সাধ্য কি? যে লক্ষ্য বা উদ্দেশ্যটা পূর্ণ করতে হবে তোমাকে, সেটা হচ্ছে সাধ্য। তারপরে হচ্ছে ইতি কর্তব্যবাদ। কোনো কাজকে যখন তুমি কর্তব্য হিসেবে স্বীকার করো, যেটা তোমার বাধ্যবাধকতা, সেটা হচ্ছে ইতি কর্তব্যবোধ। তারপরে ল অফ কর্ম রয়েছে, এথিক্যাল ইমপ্লিকেশনস। ল অফ কর্ম মানে কি? যে প্রতিটা কর্মের ফল রয়েছে, ভালো কাজ করলে তুমি ভালো ফল পাবে এবং মন্দ কাজ করলে তুমি মন্দ ফল পাবে, এটা রয়েছে ল অফ কর্ম। অ্যান্ড ধৃত অ্যান্ড সুপ্ত। ধৃত মানে কি? যে বৈদিক যুগে যেই বিশ্ব জগতের নৈতিক এবং প্রাকৃতিক শৃঙ্খলা, এইগুলো তোমাদের আমি পড়িয়েছিলাম। ঋত এবং সত্য মানে যদি তোমরা প্রিভিয়াস ক্লাস করে থাকো, এগুলো কিন্তু আমি ডিটেলে পড়িয়েছিলাম, একবার তোমাদের ডেমো ক্লাস দিয়েছিলাম ঋত এবং সত্যকে। তারপরে হচ্ছে যোগক্ষেপ। যোগক্ষেপ হলো ভারতীয় দর্শন এবং যোগ শাস্ত্রের একটা ধারণা, যা হচ্ছে যোগ মিলন বা নিরাপত্তা বা সুস্থতা এর কিন্তু সমন্বিত একটা অর্থ বহন করে এই যোগক্ষেম। এর অর্থ হলো কি? একটা সুষম, একটা সুরক্ষিত জীবন লাভ করা, যেখানে আমাদের শরীর এবং মনটা সুস্থ থাকে, যেখানে আমাদের জীবনটা সুরক্ষিত থাকে এবং আমাদের শরীর এবং মনটা সুস্থ থাকে। সহজ ভাষায় এর দ্বারা বোঝানো হয়, যখন অর্জিত বস্তুর নিরাপত্তা বা সম্পদকে রক্ষা করা হয় এবং সুস্থ জীবন যাপন করা হয়, সেটাকে বলা হয় যোগক্ষেম। এগুলো তোমাদের পড়তে হবে। দেন রয়েছে অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ কি? যেমন নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাজ। জৈনিজমের সম্বর নির্জনাও এই ইন্ডিয়ান ইথিক্স এর মধ্যে। তোমাদের ওই মানে ইন্ডিয়ান ফিলোসফির পার্টটা পড়লে কিন্তু এই পার্টটা কভার হয়ে যাবে। মানে এটা একটা খুব ভালো যে ইন্ডিয়ান ফিলোসফির পার্টটার মধ্যে এগুলো রয়েছে সবকটা। জৈনিজম, বুদ্ধিজমে যা যা রয়েছে, এন্ড চারবাক হেডেনিজম, চারবাক সূক্ষ্মবাদ, এগুলো কিন্তু সব তোমাদের ওই ইন্ডিয়ান ফিলোসফি থেকে কভার হয়ে যাবে এই টপিকগুলো। এরপরে আছে ওয়েস্টার্ন এথিক্স। ওয়েস্টার্ন এথিক্সে কি কি রয়েছে? কনসেপ্টস অফ গুড। এই জায়গাটা তুমি কিন্তু আমি একটা বুকই তোমাদের বলবো, সব থেকে অথেন্টিক বুক, যেখান থেকে তোমাদের কোশ্চেন আসে, এসএসসি বলো নেক্সট বলো, এ ম্যানুয়াল অফ এথিক্স, যদুনাথ সিনহা। সবাই বুকটা পারলে কিনে যাবে।
ওকে, আমি কিন্তু আমার স্টুডেন্টদের কিন্তু ওই বুকটা ফলো করেই পড়াই, যে ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহা, এই বইটা সবাই কিনে রাখার চেষ্টা করবে। ওকে, ওয়েস্টার্ন এথিক্সে তোমাদের কি পড়তে হবে? কনসেপ্ট অফ গুড, রাইট, জাস্টিস, ডিউটি, অব্লিগেশনস, cardinal virtues, eudaimonism, intuition as explained in teleological, deontological theories. সৎ, ন্যায়, কর্তব্য, বাধ্যবাধকতা, অব্লিগেশনস মানে বাধ্যবাধকতা, কিছু কার্ডিনাল ভার্চুস রয়েছে, সৎ গুণাবলী। তারপরে হচ্ছে ইউডাইমোনিজম, ইন্টিউশনালিজম, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহার বইটাতে খুব সুন্দর করে লেখা আছে, মানে একদম সহজ বেঙ্গলিতে লেখা রয়েছে, বেঙ্গলি সহজ ইংলিশ কিন্তু লেখা রয়েছে, একদম তোমরা বুঝতে পারবে, একদম সহজ ইংলিশ ভাষায় লেখা রয়েছে। তারপর রয়েছে ইগোইজম, অলট্রুইজম এন্ড ইউনিভার্সালিজম, এগুলো পড়তে হবে। আমি আজকে তোমাদের পড়াবো সেটা হচ্ছে থিওরি অফ পানিশমেন্ট, একদম এই ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহার বইটা থেকে আমি পড়াবো তোমাদের। এটা রয়েছে এই বইটা থেকে আমি পড়াচ্ছি, ওখান থেকে আমার নোটসটা পড়া। ওকে, সো দেখো ফার্স্টে যেটা আমি বোঝাবো, দ্য থিওরি অফ পানিশমেন্ট কি, শাস্তি তত্ত্ব। থ্রি প্রিন্সিপাল থিওরিজ, যেখানে যেখানে বলবো সেখানে সেখানে কিন্তু একটু নোটস করতে, আর আমি কিছু লিখতেও দেবো এখান থেকে তোমাদের। Three principal theories have been put forward to justify punishment. They are known as the preventive theory, the reformative theory and the distributive theory. তোমাদের আগে থিওরি অফ পানিশমেন্ট পড়তে গেলে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ভাইস, হোয়াট ইজ ভাইস, ভাইস মানে এটা তোমাদের আগে বুঝতে হবে। ভাইস মানে হচ্ছে অধর্ম, অধর্ম যেটা মানসিকভাবে সংগঠিত হয়, যেটা মানসিকভাবে সংগঠিত হয় তাকে বলা হয় কি ভাইস। যেটা কোনো আউটার প্রজেক্টে সংগঠিত হয়, কোনো বাহ্যিক শক্তির জন্য তুমি যখন কোনো একটা খারাপ কাজ করতে লিপ্ত হচ্ছ তখন তাকে বলা হয় কি ভাইস। যখন তুমি একটা খারাপ কাজে প্রবৃত্ত হচ্ছ সেটাকে বলা হয় কি ভাইস। তাহলে ভাইস মানে কিন্তু কোনো অধার্মিক বাজে কাজ করা। ওকে, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে থিওরি অফ পানিশমেন্ট। এটা কি? এই থিওরি অফ পানিশমেন্টকে জানার জন্য আমরা কিন্তু তিনটে মতবাদকে পাবো। একটা কি? একটা হচ্ছে প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরি, একটা রিফর্মেটিভ থিওরি। রিফর্মেটিভ মানে হচ্ছে সংশোধনাত্মক বা এডুকেটিভ থিওরিও বলা হয়। তোমরা কিন্তু দুটো নামই জানবে, প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরি, রিফর্মেটিভ অর এডুকেটিভ থিওরি অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ থিওরি, প্রতিশোধাত্মক মতবাদ। ফার্স্ট যেটা আমি পড়াবো হচ্ছে দ্য প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট। According to this theory, the aim of punishment is to prevent or deter others from committing similar offenses. এই মতবাদ অনুসারে কিন্তু কোনো একটা মানুষকে শাস্তি দেওয়া হয় কেমন করে? এই মতবাদ অনুসারে একজনকে শাস্তি দানের উদ্দেশ্যই হচ্ছে যে অপরাপর মানুষগুলো সেই একই অপরাধমূলক কাজে সে যেন পরবর্তীকালে আর প্রবৃত্ত না হয় বা সেই অপরাধটা যেন আর না করে। তাহলে প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরি মানেটা কি? তো আমি সিলেবাসটা আমি ডিসকাশন করে দিয়েছি, এখন যারা জয়েন করছো তোমরা একটু রেকর্ডিংটা দেখে দেবে, ঠিক আছে? তো আজ এটা একদম ইন ডিটেল পড়াবো। এন্ড লাস্টে এখান থেকে কি কি তোমাদের এসএমএসটি দেখছে, পরবর্তীকালে যে যে পরীক্ষাগুলো রয়েছে, পিএসসি রয়েছে, অনেক কিছু রয়েছে, সেগুলোতে আসতে পারে, সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে? তো প্রথমে আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। থিওরি অফ পানিশমেন্ট,
থিওরি অফ পানিশমেন্ট হচ্ছে কি, শাস্তি তত্ত্বে কিন্তু তিনটা মতবাদ রয়েছে। একটা কি প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরি, একটা রিফর্মেটিভ অর এডুকেটিভ থিওরি এন্ড দ্য রেস্ট্রিবিউটিভ থিওরি। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরি বলতে কি বোঝায়। According to this theory, the aim of punishment is to prevent or deter others from committing similar offences. এই প্রকার থিওরি, এই প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরির অর্থ কি, যে একজনকে শাস্তি দানের উদ্দেশ্যই হচ্ছে এটা, একজনকে আমি শাস্তি দেব তার উদ্দেশ্যই হচ্ছে যে অপর মানুষগুলো সেই একই অপরাধমূলক কাজে যেন সে আর না করে থাকে, সেই কাজে যেন আর না প্রবৃত্ত হয়। এটাই কিন্তু প্রতিরোধমূলক মতের মূল বক্তব্য। And a criminal is to be punished, to be made an example of, to prevent others from committing the same crime. এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেয়, ওকে? যেমন দেখানো হয় যে একজন অপরাধ করে, একজন অপরাধ করে এইরকম তাকে একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে। এবার তুমি যদি অপরাধ করো এইরকম, তাহলে তোমাকেও কিন্তু সেম এইরকম ধরনেরই পানিশমেন্ট দেওয়া হবে, বুঝলে? প্রিভেন্টিভ বা ডিটারেন্ট থিওরি কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট, তোমাদের ধরনের কোশ্চেন দেয়, প্রিভেন্টিভ কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডকে সমর্থন করে। The theory justifies capital punishment as an extreme form of punishment because of its deterrent effect. এই ধরনের থিওরি কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডকে স্বীকার করে, এই অপরাধ করলে এই রকম শাস্তি পেলে যাতে কেউ মানে ওটা দেখে আর অপরাধ না করে। তো যেটা বললাম, হ্যাঁ তাহলে কি বললাম, প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরি কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডকে স্বীকার করে। লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটাই কোশ্চেন দেয় তোমাদের। এবং অপরাধটা করলে, একজন ব্যক্তি যদি অপরাধ করে ওই রকম শাস্তি পেয়েছে, ওর ভয়ে যাতে অন্য মানুষ সেই রকম ক্রাইম না করে থাকে। যেমন চুরি করার জন্য ওই পানিশমেন্ট দেওয়া হলো, একটা উদাহরণ একটা আছে, আমি মানে যখন আমি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো ওরকম একটা উদাহরণ দিয়েও রয়েছে, যাতে ওই ব্যক্তিটা অপরাধমূলক কাজে প্রবৃত্ত না হয় সেই জন্য কিন্তু এই প্রতিরোধাত্মক বা প্রিভেন্টিভ থিওরি কিন্তু এটাই মূল বক্তব্য। And this theory justifies capital punishment as an extreme form of punishment because of its deterrent effect. ক্যাপিটাল পানিশমেন্টের জন্য তারা কিন্তু মৃত্যুদণ্ডকেও স্বীকার করে এবং অন্য যাতে কোনো অন্যায়মূলক কাজের থেকে প্রতিহত করা যায় তাকে তোমাকে শাস্তি প্রদান করছে, কারণ অন্য যাতে সেটা না করে, বারবার ভেড়া চুরিটা না করে আর, সেই জন্য তোমাকে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে সমাজের অন্য মানুষরা যাতে অন্যায়মূলক কাজে লিপ্ত না হতে পারে, এটাই হলো কিন্তু প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরির মূল বক্তব্য। ক্লিয়ার হয়েছে? হোয়াট ইজ প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট? অন্যকে অন্যায়মূলক কাজের থেকে প্রতিহত করার জন্য তোমাকে শাস্তি প্রদান করছে, সমাজের অন্য মানুষরা যাতে কোনো অন্যায়মূলক কাজে লিপ্ত হতে না পারে, এটা হলো কিন্তু প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরির মূল বক্তব্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা অ্যান্ড এই জায়গাটা তোমরা ফেরাবে, ওকে? এরপরে আমি আসবো হচ্ছে দ্য রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট। হোয়াট ইজ দ্য রিফর্মেটিভ থিওরি?
According to this theory, the aim of punishment is to educate or reform the offender himself. এটা মানেই হচ্ছে কি সংশোধনাত্মক মতবাদ, রিফর্ম করা, রিফর্ম মানে কি সংশোধন করে দিচ্ছে। এই মতবাদের মূল কথাটাই হচ্ছে যে অপরাধ করছে তাকে শিক্ষিত করা, তাকে এডুকেট করা, সে যেন ভবিষ্যতে আর কোনো অপরাধমূলক কাজে প্রবৃত্ত হতে না পারে। যেমন সংস্কার, মানসিক সংস্কার প্রয়োজন, এবং এই ধরনের মতকে কিন্তু রিফর্মেটিভ থিওরি বলা হয়। তোমাকে শাস্তি প্রদান করা হচ্ছে কিসের জন্য? তোমার ভালোর জন্য, তোমাকে সংশোধন করার জন্য। According to this theory, the aim of punishment is to educate. এই জায়গাটা very very important. Is to educate or reform the offender himself. And punishment is inflicted on a criminal in order to reform or educate him. শাস্তিটা এমন ভাবে প্রদান করবে যার দ্বারা তোমার একটা চারিত্রিক উৎকর্ষতা সাধন হবে। Punishment is inflicted on a criminal in order to reform or educate him. This theory is commonly accepted at the present time because it is in harmony with the humanitarian sentiments of the age. বলছে কি শাস্তিটা এমন ভাবে তোমাকে দেবে যার দ্বারা তোমার একটা চরিত্রের উৎকর্ষতা সাধন হয়, তোমার চরিত্রটা ঠিক হয়। এবং মনুষ্যত্বের দিক থেকে কিন্তু এই সংশোধনাত্মক মতবাদকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং সংশোধনাত্মক মতবাদ কিন্তু মানুষ হিসাবে ট্রিট করা হচ্ছে। ডিটারেন্ট থিওরিতে কিন্তু বস্তু হিসাবে, তোমাকে বস্তু হিসেবে ট্রিট করা হয়েছে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। আর সংশোধনাত্মক মতবাদে কিন্তু তোমাকে এই দেখো এই জায়গাটা দিয়ে তোমাদের কোশ্চেন আসে, হিউম্যানিটেরিয়ান সেন্টিমেন্টস অফ দ্য এজ। কি বললাম? এখানে কিন্তু তোমাকে মানুষ হিসেবে ট্রিট করা হচ্ছে, আর ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্টে কিন্তু তোমাকে বস্তু হিসেবে ট্রিট করা হয়েছিল। ওকে? এবং অন্যের লক্ষ্য পূরণের উপায় হিসাবে কিন্তু ডিটারেন্ট থিওরিতে ব্যবহার করা হয়েছে। তোমাকে অন্যের লক্ষ্য পূরণের উপায় হিসাবে কিন্তু ডিটারেন্ট থিওরিতে ব্যবহার করা হয়েছিল। কিন্তু সংশোধনাত্মক মতবাদে তোমার এডুকেশন, তোমার যে সংস্কার, তোমার যে রিফর্মেশন, this theory does not involve treating a person as a thing. This theory does not, এই জায়গাটা দেখো, this theory does not involve treating a person as a thing. কখনো তোমাকে বস্তু হিসেবে ট্রিট করবে না। and a criminal is punished for his own good. অপরাধী পানিশ করা হচ্ছে তার নিজের জন্য, অন্য মানুষের জন্য না। And reformations or educations of the criminal is the aim of punishments. সংশোধনাত্মক মতবাদের মূল কথাই হলো যে রিফর্মেশনস, একটা সংশোধন করা, তোমার মধ্যে একটা চারিত্রিক উৎকর্ষতা সাধন করা, চরিত্রের একটা সংশোধন করা, এটাই কিন্তু সংশোধনাত্মক মতবাদের মূল বক্তব্য। And reformations or educations of the criminal is the aim of punishment. The reformative theory is supported by criminology. Criminology মানে কি? এটা মানে হচ্ছে অপরাধ বিজ্ঞান। Criminology regards every crime as a pathological phenomenon, a mild form of insanity. কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ অপরাধ করবে? ক্রিমিনোলজি শুধুমাত্র কিন্তু সংশোধনাত্মক থিওরিকে একসেপ্ট করছে। এটা আজও তোমাদের একবার কোশ্চেন দিচ্ছিল, এটা এই ক্রিমিনোলজি কিন্তু শুধুমাত্র, কোনো বেঙ্গলি বইতে পাবে না এসব, এই ক্রিমিনোলজি কিন্তু শুধুমাত্র এই সংশোধনাত্মক থিওরিকে একসেপ্ট করছে। and the reformative theory is supported by the criminology. শুধুমাত্র এই রিফর্মেটিভ সাপোর্ট করে এই অপরাধমূলক বিজ্ঞান বা ক্রাইমিনোলজি। এই ক্রাইমিনোলজি রিগার্ড
every crime as a pathological phenomenon, a mild form of insanity, as innate or acquired physiological defect, and a phenomenon, a mild form of insanity and innate or acquired physiological defect. মানুষ কোন ধরনের মানসিক রোগ বশত বা অন্য কোন ধরনের প্যাথোলজিক্যাল, মানুষের মধ্যে যে রোগগুলো হয় মানসিক রোগ বা প্যাথোলজিক্যাল রোগ বশত মানুষ কিন্তু এই ধরনের অপরাধমূলক কাজে প্রবৃত্ত হয়। রিফর্মেটিভ থিওরিতে কি বলা হচ্ছে, মানুষের মধ্যে এক ধরনের মানসিক রোগ রয়েছে বা কোনো প্যাথোলজিক্যাল রোগ রয়েছে, এই কারণের জন্য সে এই অপরাধমূলক কাজে প্রবৃত্ত হয়। And therefore the criminals ought to be cured rather than punished. মানুষ কোনো রোগ বশত এই অপরাধমূলক কাজে কিন্তু প্রবৃত্ত হয়, তাকে পানিশমেন্ট না দিয়ে কিন্তু এই রোগটাকে যদি তুমি কিওর করে ফেলো, therefore the criminals ought to be cured rather than punished. যদি তুমি এই রোগটাকে কিওর করো, যে কোনো ধরনের এই মানসিক রোগগুলোকে যদি তুমি কিওর করে ফেলো, তাহলে কিন্তু সেই মানুষটা সেই অপরাধমূলক কাজে প্রবৃত্ত হবে না। এবং এই রোগকে কিওর করার জন্য তাকে কিন্তু জেলে না পাঠিয়ে, অ্যাসাইলামসে না পাঠিয়ে, they ought to be treated in hospitals, asylums and reformatories. হসপিটালস বা মেন্টাল অ্যাসাইলামসে না পাঠিয়ে এই রোগটাকে যদি তুমি কিওর করতে পারো, তাহলে কিন্তু সেই মানুষগুলো এই ধরনের ক্রাইম করা থেকে বিরত। Thus, according to criminology, crimes are not deliberate violations, and the punishment যদি তুমি কোনো মানুষকে পানিশমেন্ট না দিয়ে, এখানে বলা হচ্ছে রিফর্মেটিভ থিওরিতে ভালো করে বুঝবে, রিফর্মেটিভ থিওরিতে বলা হচ্ছে যে কোনো মানুষকে তুমি যদি পানিশমেন্ট, শাস্তি না দিয়ে সেই মানুষটার মধ্যে যে রোগটা রয়েছে সেই রোগটাকে তুমি আগে শনাক্ত করো যে তার মধ্যে কি ধরনের রোগ রয়েছে, মানসিক রোগও হতে পারে, কোনো অন্য রোগও হতে পারে, তুমি আগে সেই রোগটাকে কিওর করবে। যদি তুমি ওই রোগটাকে কিওর করতে পারো, তাহলে সে কিন্তু কোনো অপরাধমূলক কাজে প্রবৃত্ত হবে না, তুমি যদি সেই রোগটাকে মানে পুরোপুরি কিওর করে দিতে পারো। For example, kleptomania, a criminal is compelled to steal. Punishment therefore should take the form of detention in asylums and reformatories or treatment in hospitals. The supporters of this view are called criminal anthropologists. যেমন যে ক্লেপ্টোমেনিয়া হচ্ছে এই কিন্তু সবার বাড়ি থেকে কি, এটা কি সবার বাড়ি থেকে চুরি করা। ক্লেপ্টোমেনিয়া মানে হচ্ছে কি সবার বাড়িতে গিয়ে চুরি করছে, এইটা মানে কিন্তু সবার বাড়ি থেকে চুরি করতে, সেটা তার রোগ যে সে চুরি করবে সবার বাড়িতে গিয়ে। এইটা যদি তুমি কিওর করে দিতে পারো, সে কিন্তু তুমি যদি সংশোধন করো, তাহলে কিন্তু সে এই অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে পারবে। এই ধরনের জিনিস কিন্তু রিফর্মেটিভ থিওরিতে বলা হচ্ছে। যেমন ধরো কোনো মানুষ তার খুব দারিদ্র রয়েছে, সে খুব মানে দরিদ্র, খুব গরিব, এই কারণে সেই মানুষটা চুরি করছে। Therefore, repression of crimes without improving the social and economic conditions of criminals is useless and injurious. সমাজের মধ্যে যে অসাম্য রয়েছে এবং সমাজের মধ্যে যে করাপশন রয়েছে, এই করাপশন গুলোকে যদি বন্ধ করা যায় এবং সবার মধ্যে ইকুয়ালিটি, সবার মধ্যে ন্যায়, এই সাম্যের মতবাদের উপর দাঁড়িয়ে যদি সমাজকে সবার মধ্যে ইকুয়ালিটি আনতে পারো, তাহলে কিন্তু এই ধরনের জিনিস কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। অ্যান্ড সোশ্যাল ইকুয়ালিটি যদি নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু এই অপরাধমূলক কাজ এমনি কমতে শুরু করে দেবে। And some crimes are due to social inequality. এই সংশোধনাত্মক মতবাদে কেউই কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট স্বীকার করে না, ক্যাপিটাল পানিশমেন্ট স্বীকার করে না, এগুলো কিন্তু লিখে রাখবে। আগেরটা বললাম ক্যাপিটাল পানিশমেন্ট স্বীকার করে না। তো
তোমাদের কিন্তু কোশ্চেন দিয়েছিল একবার না অনেকবারই দিয়েছে এরকম ক্যাপিটাল পানিশমেন্ট কোন কোন থিওরিতে স্বীকার করা হয়। তাহলে সংশোধনাত্মক মতবাদে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট স্বীকার করছে না, এবং ক্যাপিটাল পানিশমেন্টে কাউকে যদি হ্যাং করা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে কিন্তু সেই মানুষটা চিরতরে কি হয়, শেষ হয়ে যাবে। তাহলে তুমি তাকে সংশোধন করবে কি করে কিওর করবে সেই মানুষটা? যদি তুমি একটা মানুষকে মেরেই ফেলো, ফাঁসি দিয়ে মেরে ফেলো, তাহলে তুমি সংশোধন করবে কি করে তাকে? তাহলে সেই সংশোধনের জায়গা তো থাকলো না। তাহলে তার চরিত্রের সংশোধন এবং মানসিক সংশোধনের যদি কোনো জায়গায় না থাকে, তাহলে সেই মানুষটা কি হলো? সেই জন্য কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টে যারা বিশ্বাসী তারা কিন্তু কখনো মৃত্যুদণ্ডকে সমর্থন করছে না। কারণ যদি তুমি একটা মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে, তাহলে সেই জায়গাটা একদম বন্ধ হয়ে গেল, তুমি কোনো সংশোধনই করতে পারলে না। সেই জন্য কিন্তু সংশোধনাত্মক মতবাদে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টকে স্বীকার করা হয় না। And এখানে কিন্তু Freud and his followers hold that crimes are often committed under the influence of repressed complex is sex wishes and the spite wishes due to fetish stress wishes। মানে কি বলছে, আমাদের যে নির্গান মনের মধ্যে অনেক ধরনের প্রবৃত্তি থেকে যায়, আমাদের অবচেতন মনে অনেক ধরনের প্রবৃত্তি থাকে, সেটা সচরাচর দৈনন্দিন জীবনে যাতে প্রকাশ না হয় এবং নির্জ্ঞান মনের জন্য হঠাৎ কোনো অপরাধমূলক কোনো কাজের দিকে আমাদের সবসময় প্রবৃত্ত করে। এবং এই যদি এগুলো সেক্সুয়ালি হ্যারাসমেন্ট যদি অনেক সময় কমে যায়, এগুলো থেকে যদি মানুষ ডিট্যাচড হয়ে যায়, তাহলে কিন্তু সমাজটা অনেকটা উন্নতি হতে পারে। এবং এইগুলো যদি কমানো যায়, তাহলে সমাজে যে বাজে জিনিসগুলো হচ্ছে সেগুলো অনেকটা পরিমাণে কম হয়ে যায়। সেই জন্য বলছে এই মতবাদে যে মানুষকে কখনো ক্যাপিটাল পানিশমেন্ট না দিয়ে তার চরিত্রটাকে, তার চারিত্রিক উৎকর্ষতা, তার মধ্যে যেগুলো রয়েছে সেগুলোকে যদি কিওর করা যায়, সে যদি পাগল হয় বা ক্রিপ্টোমোনিয়া রোগে যদি সে আক্রান্ত হয়, সেইগুলোকে কিওর করতে হবে, তাকে সংশোধন করতে হবে, কখনো ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে রিট্রিবিউটিভ থিওরি। হোয়াট ইজ রিট্রিবিউটিভ থিওরি? According to this theory, punishment is an act of justice and punishment is an end in itself, not a means to an end beyond itself। আমরা সমাজে বাস করি এবং সমাজে কিন্তু ন্যায় প্রতিষ্ঠার জন্য কিছু পানিশমেন্ট সমাজে কিন্তু আমাদের থাকে। আমরা জানি যে আমাদের সমাজে কিন্তু কিছু পানিশমেন্ট থাকে, এবং এটাই কিন্তু রিট্রিবিউটিভ থিওরির মেইন বক্তব্য। সমাজে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য যেটা যে কোনো ধরনের পানিশমেন্ট হোক না কেন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, পানিশমেন্ট ইজ অ্যান এন্ড ইন ইটসেলফ, নট বিয়ন্ড ইটসেলফ। পানিশমেন্ট কোনো হাতিয়ার, কোনো উপায় নয়। সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য বা জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমাদের কিন্তু এই পানিশমেন্ট গুলো প্রয়োজন হয়, এবং এই পানিশমেন্টের জন্যই কিন্তু আমাদের পানিশমেন্ট পেতে হবে। তাহলে পানিশমেন্ট কিন্তু কোনো উপায় নয়, কোনো উপায় নয়। এই পানিশমেন্টকে কোনো উপায় বলা হয়নি, কোনো লক্ষ্য মিন্স বলা হয়নি। তাহলে পানিশমেন্ট কোনো উপায় নয়, পানিশমেন্ট কিন্তু তোমার প্রাপ্য। তুমি যে কর্মটা করবে, তুমি যে কর্ম করবে, সেই কর্মের রিওয়ার্ড বা পুরস্কারটা কিন্তু তোমাকেই পেতে হবে। তুমি যেই পাপ কর্মটা করবে, সেই পাপ কর্মের কিন্তু মানে এটা কিন্তু আমি ভোগ করবো না, যে কেউ ভোগ করবে না, তোমাকেই ভোগ করতে হবে, সেটাই বলা হচ্ছে। এবং সেই পুরস্কারটা পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। And the primary aim of punishment is retribution। সমাজে শাস্তি দেওয়া হচ্ছে কি প্রতিশোধ রক্ষা করার জন্য। The primary aim of punishment is retribution। সমাজে শাস্তি দেওয়া হচ্ছে কিসের জন্য? প্রতিশোধ রক্ষার জন্য। The aim of punishment is to defend the supremacy and the authority of the moral law and to do justice to a criminal। Very very important line একটা। সমাজে কোনো ক্রিমিনাল, সমাজে যারা ক্রিমিনাল থাকে, সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করলে
তারও কিন্তু জাস্টিস পাওয়া প্রয়োজন, ন্যায়, তারও কিন্তু জাস্টিস পাওয়া প্রয়োজন। এবং কেউ যখন সমাজে অন্যায় করবে তখন কিন্তু তাকে জাস্টিস দিতে হবে। এবং আমরা কিন্তু সমাজে যে মোরাল লস গুলোর কথা বলি, যে মোরাল ল গুলো প্রত্যেকের আমাদের আমাকে তোমাকে মেনে চলতে হয়। এই সমাজে বাস করতে গেলে আমাদের কিন্তু এই মোরাল লস গুলো, the aim of punishment is to defend the supremacy and authority of the moral law and to do justice to a criminal. এই মোরাল ল গুলোকে কিন্তু আমাকে তোমাকে সবাইকে মেনে চলা উচিত, কারণ এই মোরাল ল গুলোর একটা অথরিটি রয়েছে, একটা সুপ্রিমেসি রয়েছে, যে এটা করতে হবে, এটা করতে হবে না। এবং এইগুলো নিয়ে কিন্তু আমরা সমাজে চলছি। অ্যান্ড মোরাল লস, একটা কি বলছে, the moral laws is voluntarily broken by criminal and the justice demands that he should be punished, that the authority of the moral law should be established. যে ভলেন্টারি যদি এই মোরাল ল গুলোকে ডিনাই করে, সমাজের মানুষ হয়েও যদি তুমি এই ভলেন্টারি ল যেগুলো রয়েছে সেগুলোকে তুমি মেনটেন করছো না, সেগুলোকে ডিনাই করে চলছো, তাহলে এই মোরাল ল গুলোর সুপ্রিমেসিকে বজায় রাখার জন্য কিন্তু তোমাকেও শাস্তি দেওয়া হবে। তুমি যেহেতু এই মোরাল ল গুলোকে মেনে চলছো না, সেই জন্য তোমাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। কেউ যদি দেখে যে অন্যের থেকে টাকা গয়না চুরি করে তার শাস্তি হচ্ছে না, তুমি যদি দেখো যে একটা ব্যক্তি মানুষের বাড়িতে বাড়িতে চুরি করছে তাও তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে কি হবে? এই সমাজে সবাই এরকম পেশায় নিযুক্ত হয়ে যাবে, সবাই চুরি করবে, সবাই এসব করবে, তাহলে আরো চুরি হবে, সমাজে এসব আরো বেড়ে যাবে। সমাজে যে মোরাল ল, চুরি করা মহা পাপ, চুরি করলে শাস্তি পেতেই হবে, এটাই কিন্তু আমাদের মোরাল ল, এগুলোকে আমাদের মানতেই হবে, মেনে চলতেই হবে। And the aim of punishment is to defend the supremacy and the authority of the moral law and to do justice to a criminal. কেউ যখন ইচ্ছাকৃতভাবে এই মোরাল লটাকে ব্রোক করছে, ভেঙে দিচ্ছে, এই মোরাল ল গুলোকে যদি ব্রোক করছে, ভেঙে দিচ্ছে, তাহলে কিন্তু তাকে উপযুক্ত পরিমাণে শাস্তি দেওয়া হবে। এবং এটা কিন্তু একটা ন্যায়, এটাই হচ্ছে জাস্টিস। যে মোরাল ল গুলো রয়েছে তোমাকে মেনে চলতে হবে, আর যদি তুমি মেনে না চলো তোমাকে কিন্তু শাস্তি পাওয়া উচিত তোমার। এবং এর সাহায্যে কিন্তু মোরাল ল এর যদি কোনো সুপ্রিমেসি না থাকে তাহলে কিন্তু সমাজ অপরাধমূলক কাজে পরিচালিত হবে। এবং মোরাল ল গুলোকে সমাজে এস্টাবলিশ করা খুবই প্রয়োজন, should be established, and the moral law is supreme and the authoritative. এই মোরাল ল গুলোকে যদি কেউ ভাঙে তাহলে তাকে অবশ্যই পানিশমেন্ট দেওয়া উচিত। এবং এই মোরাল ল গুলোকে সমাজে অথরিটিভ, এই মোরাল ল গুলোকে ভাঙলে তাকে কিন্তু পানিশমেন্ট দেওয়াই হবে। And the moral law is supreme authoritative. If it is broken by a person, he ought to be punished to appraise the offended majesty of the moral law. Punishment ought to be inflicted on the criminal as a vindication of its authority. If the criminal is not punished, the moral law loses its dignity, authority, and majesty. এই মোরাল ল গুলোর যে অথরিটি, যে ডিগনিটি, প্রত্যেকটা মোরাল ল এর কিন্তু একটা ডিগনিটি রয়েছে। তাহলে এটা কি করা উচিত? এটা করা উচিত, এটা করা উচিত না। সমাজে এইগুলো যদি তুমি মেনে না চলো, তোমাকে যেটা বলছে সমাজ, সেটা তুমি মেনে না চলো, তোমাকে কিন্তু শাস্তি পাওয়া তোমার প্রাপ্য। and the punishment is the act of restoring, এই লাইনটা তুমি তোমাদের কোশ্চেন দিয়েছিল, লিখে নাও। The punishment is the act of, এই লাইনটা, punishment is the act of restoring the moral order which has been broken by the criminal. The guilt of the offense is wiped out by the punishments of the criminal. আমাদের প্রত্যেকের সমাজের যে মোরাল অর্ডার গুলো রয়েছে, এই অর্ডার কিন্তু সমাজে আছে বলেই আমরা কিন্তু সমাজে কাজ করতে পারি। তার কারণ এই মোরাল অর্ডার গুলো সমাজে আছে এবং প্রত্যেকের উচিত এগুলোকে মেনটেন করে চলা, এই মোরাল অর্ডার গুলোকে মেনটেন করে চলা।
and the guilt of the offense is wiped out by the punishment of the criminal. এই রিট্রিবিউটিভ থিওরির যে সমর্থক তারা বলছে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে তোমার বা অন্যের ভালোর জন্য না। এটা কিন্তু ডিটারেন্ট থিওরির মতো না। এখানে কি বলা হচ্ছে, রিট্রিবিউটিভ থিওরিতে কি বলা হচ্ছে, যারা সমর্থক ছিলেন তারা বলছেন যে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে তোমার বা অন্যের ভালোর জন্য না, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে এটা তোমার প্রাপ্য, এটা তুমি করেছো, তোমাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, তোমাকে পুরস্কার দেওয়া হচ্ছে। সেই পুরস্কারটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। তুমি ভালো কাজ করলে তোমাকে পজিটিভ পুরস্কার দেওয়া হবে, তুমি মন্দ কাজ করলে বা বাজে কাজ করলে তোমাকে নেগেটিভ পুরস্কার দেওয়া হবে। এবং তুমি একটা যখন কোনো কর্ম করছো, তার রিওয়ার্ড কিন্তু, তার পুরস্কার কিন্তু তোমাকে পেতেই হবে এবং সেটার কর্ম তুমি করবে। এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য তোমার নিজের ন্যায় প্রতিষ্ঠার জন্য তোমাকে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে রিট্রিবিউটিভ থিওরির মেইন কথা। বেঙ্গলি বুকে ভুলভাল টাইপের করে মিক্স করে লেখা আছে, কিন্তু এই ইংলিশ বুকগুলোতে কিন্তু একদম অথেন্টিক ভাবে লেখা যায়। কি বললাম তাহলে, তুমি ভুল করছো বলেই তোমাকে কিন্তু এই ভোগগুলো কিন্তু তোমাকে করতে হবে। তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমাকে পজিটিভ পুরস্কার দেওয়া হবে, তুমি যদি মন্দ কাজ করো বা বাজে কাজ করো তোমাকে কিন্তু নেগেটিভ রিওয়ার্ড পাবে তুমি। তাহলে সমাজে কিন্তু এই জাস্টিস প্রতিষ্ঠার জন্য, তোমার নিজের জাস্টিস প্রতিষ্ঠার জন্য তোমাকে কিন্তু এই পানিশমেন্ট গুলো দেওয়া হচ্ছে। এটাই কিন্তু রিট্রিবিউটিভ থিওরির মেইন কথা। এই লাইন দেখো যে রিট্রিবিউটিভ থিওরি কি ডিমান্ড করে? It is demanded by the sense or justice. Very, very important line. It is demanded by the sense or justice. কি ডিমান্ড করে? sense or justice. ন্যায় প্রতিষ্ঠাটা খুব গুরুত্বপূর্ণ। এই রিট্রিবিউটিভ থিওরির ক্ষেত্রে কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করা খুব গুরুত্বপূর্ণ একটা প্রকার। And the retributive theory justice capital punishment under exceptional circumstances. এক্সেপশনাল বলেছে, কিন্তু এখানে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, কিন্তু এক্সেপশনাল ভাবে, সব ক্ষেত্রে দেওয়া হয় না। এক মিনিট, তো কি বললাম, রিট্রিবিউটিভ থিওরিতে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, কিন্তু এক্সেপশনাল কেসেস এই দেখো, বাট কোন জায়গাটা পড়া ছিল, হ্যাঁ, আন্ডার এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস, এটাও লিখে রাখবে। রিট্রিবিউটিভ থিওরি যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এই ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের কথা কিন্তু স্বীকার করছে। তাহলে আমরা কি জানলাম, ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট, রিট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্টের এই ক্যাপিটাল পানিশমেন্টের কথা কিন্তু স্বীকার করছে, কিন্তু মতবাদে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছে না। কিন্তু এখানে আবার বলছে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস, মানে ক্ষেত্র বিশেষে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্র বিশেষে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টকে এরা স্বীকার করেছে রিট্রিবিউটিভ থিওরিতে। And right to live is the fundamental right. Right to live is the fundamental right. আমাদের সবার, তোমার আমার সবার কিন্তু বাঁচার অধিকার রয়েছে। প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করছে, যখন আমি তো ফিফথ ক্লাসে পড়েছিলাম, এটা কিন্তু পড়েছিলাম, প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করছে, রাইট টু জয়েন করছে, হ্যাঁ, যেটা বলছিলাম, প্রত্যেকটা মানুষ, তো রিট্রিবিউটিভ থিওরিতে কি বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করছে, প্রত্যেকটা মানুষের কিন্তু বাঁচার অধিকার রয়েছে। রাইট টু লিভ ইজ টু দ্য ফান্ডামেন্টাল রাইট, and if a person takes away the life
Another justice demands that he should be deprived of his life. রিট্রিবিউটিভ থিওরিতে ক্যাপিটাল পানিশমেন্ট স্বীকৃত। কোনো একজন পার্সন, কোনো একজন মানুষের তুমি যদি মেরে ফেলো সেই মানুষটাকে, তুমি যদি কারোর বাঁচার অধিকারকে নষ্ট করে দাও, কারণ প্রত্যেকটা মানুষ এই সমাজে জন্মেছে, তার প্রত্যেকটা মানুষের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, এবং তুমি যদি তাকে মেরে ফেলে তার বাঁচার অধিকারটা নষ্ট করে দাও, তাহলে রিট্রিবিউটিভ জাস্টিসে বলা হচ্ছে কি তোমারও ওই সমাজে, তোমারও কিন্তু এই সমাজে কখনো বেঁচে থাকার অধিকার নেই, কারণ তুমিও ওই মানুষটার জীবন নিয়েছো। And it is objected by the some that this theory is based on the base religion because it involves personal relevance. কি বলা হচ্ছে রিট্রিবিউটিভ জাস্টিস মানে কারোর প্রতি রিভেঞ্জ নেওয়া, এটা কিন্তু রং। বেঙ্গলি বুকে রয়েছে এরকমই, কিন্তু এটা কিন্তু একদমই রং। রিভেঞ্জ নেওয়া কারোর প্রতি, এটা কিন্তু বলা হচ্ছে না। রিট্রিবিউটিভ জাস্টিস মানে কারোর প্রতি কিন্তু রিভেঞ্জ নেওয়া, প্রতিশোধ নেওয়া, এটা কিন্তু পুরোপুরি রং। বাট দিস ইজ রং। Revenge is condemned by justice, is not moved by personal malevolence in inflicting a punishment upon a criminal. ভালো করে বোঝো এই জায়গাটা। কোন রিলিজিয়ন কিন্তু রিভেঞ্জ কি মানে না, কোন পার্সোনাল কোন রিভেঞ্জের ব্যবহার কিন্তু নয়। বাট a court of justice is not moved by personal malevolence is inflicting punishment upon a criminal. এই ন্যায় প্রতিষ্ঠা করা, কি বললাম, জাস্টিস প্রতিষ্ঠা করা হয় কোথায়? আদালত থেকে। এবং আদালত কিন্তু কখনো রিভেঞ্জ নেয় না, আদালত থেকে কিন্তু পার্সোনাল জাস্টিসের ওপর কোর্ট কিন্তু কখনো কোনো মানুষের প্রতি রিভেঞ্জ দিতে পারে না। এবং ক্রিমিনালকে কিভাবে, একজন ক্রিমিনালকে কিভাবে পানিশমেন্ট দেওয়া হয়, ক্রিমিনালকে বিভিন্ন সার্কামস্ট্যান্সেস দেখে কোন পরিস্থিতিতে সে কি কাজগুলো করছে, তার পেছনে কি কি এভিডেন্স গুলো রয়েছে, সেই এভিডেন্স গুলোকে দেখে কাউকে কিন্তু পানিশ করা হচ্ছে। কারণ কোর্ট কিন্তু সবসময় ইম্পার্শিয়াল থাকে, ইম্পার্শিয়াল। আদালত কিন্তু কারোর প্রতি পার্শিয়াল করতে পারে না। তাহলে কিন্তু কোন রকম রিভেঞ্জ, প্রতিশোধের প্রশ্ন কিন্তু আসে না। তাহলে তুমি যা করছো তোমাকে তার ফলটা পেতে হবে। রিট্রিবিউটিভ থিওরিতে এটাই বলা হচ্ছে, তুমি যা করছো তোমাকে তার ফলটা পেতে হবে। তাহলে এখানে কিন্তু কোনো প্রতিশোধের প্রশ্ন আসছে না। তুমি যদি ভালো কাজ করো তোমাকে কি করা হবে, তোমাকে পুরস্কার দেওয়া হবে। ভালো কাজ করলে ভালো পুরস্কার দেওয়া হবে, মন্দ কাজ করলে মন্দ পুরস্কার দেওয়া হবে। এখানে কিন্তু জাস্টিস প্রতিষ্ঠা করা হচ্ছে, ন্যায় প্রতিষ্ঠা করা হচ্ছে, কোনো রিভেঞ্জ নেওয়া হচ্ছে না। তাহলে এরপরে আমি আসবো হচ্ছে, এই দেখো এখানে লিখেছে a court awards punishment to a criminal with strict impartiality according to the law. কোর্ট কিন্তু কারোর প্রতি ইম্পার্শিয়াল থাকতে পারে না, মানে কোর্ট কিন্তু কারোর প্রতি পার্শিয়ালিটি করতে পারে না, সবসময় ইম্পার্শিয়াল থাকে। সবসময় কোর্ট কিন্তু ইম্পার্শিয়াল থাকে, কারোর প্রতি কিন্তু পার্শিয়ালিটি করতে পারে না। তাহলে এখানে কোন রকম রিভেঞ্জের কথা আসছেই না। তুমি যা করছো তোমাকে তার ফলটা ভোগ করতে হবে। তুমি ভালো কাজ করলে ভালো ফল ভোগ করবে, এটা অ্যাকর্ডিং হবে, অ্যাকর্ডিং টু দ্য criminal what is due what he has earned by creating a negative value he has produced. যেটা বললাম এখানে কিন্তু তুমি যেটা করবে তোমার কিন্তু সেই ফলটাই ভোগ করতে হবে। ভালো কাজ করলে ভালো ফল ভোগ করবে, খারাপ কাজ করলে তুমি খারাপ ফলটা ভোগ করবে। এন্ড কোন কোন দার্শনিক, এইগুলো দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন কোন দার্শনিক এই রিট্রিবিউটিভ থিওরিকে স্বীকার করছে, এইটা দিয়ে কোশ্চেন হয়েছিল একবার। অ্যারিস্টটল রিগার্ডস পানিশমেন্ট অ্যাজ এ নেগেটিভ রিওয়ার্ড। কে বলেছিলেন পানিশমেন্ট নেগেটিভ রিওয়ার্ড? কে বলেছিলেন? আগে বলে দিই, একটু লিখে নাও, কোন কোন দার্শনিক রিট্রিবিউটিভ থিওরিকে স্বীকার করেছেন। ফার্স্ট হচ্ছে অ্যারিস্টটল, দেখো ফার্স্ট হচ্ছে অ্যারিস্টটল রিট্রিবিউটিভ থিওরিকে স্বীকার করেছে। দেন হচ্ছে ইমানুয়েল কান্ট। ফার্স্ট অ্যারিস্টটল রিট্রিবিউটিভ থিওরিকে স্বীকার করেছেন,
দেন হচ্ছে ইমানুয়েল কান্ট স্বীকার করেছেন, তারপর হেগেল হেগেল স্বীকার করেছেন, অ্যান্ড লাস্ট ব্র্যাডলি। এই চারজন কিন্তু ডিস্ট্রিবিউটিভ থিওরিকে স্বীকার করেছেন। অ্যারিস্টটল, ইমানুয়েল কান্ট, হেগেল অ্যান্ড ব্র্যাডলি, এরা সবাই কিন্তু ডিস্ট্রিবিউটিভ থিওরির সমর্থক। অ্যান্ড অ্যারিস্টটল রিগার্ডস পানিশমেন্ট অ্যাজ এ নেগেটিভ রিওয়ার্ড। তুমি কোনো কর্ম করলে তোমাকে পুরস্কার পেতে হবে, এবং পুরস্কার কিন্তু দুটো সেন্সে হয়। একটা আমি বলেছি কি সেন্সে, একটা হয় পজিটিভ সেন্সে হয়। পুরস্কার কিন্তু দুটো সেন্সে হয়, একটা হচ্ছে পজিটিভ সেন্স আর অপরটা হচ্ছে নেগেটিভ সেন্স। তুমি যখন কোনো একটা ভালো কাজ করছো তার জন্য তোমাকে পজিটিভ রিওয়ার্ড তোমাকে দেওয়া হচ্ছে, ওকে। আর তুমি যদি কোনো নেগেটিভ কাজ করো তোমাকে নেগেটিভ রিওয়ার্ড দেওয়া হবে। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু অনেক মানে তোমাদের কোশ্চেন দেখেছি যে কে বলছে পানিশমেন্ট অ্যাজ এ নেগেটিভ রিওয়ার্ড, এটা কিন্তু অ্যারিস্টটল বলছে। অ্যারিস্টটল মনে করেন কি কোনো একজন মানুষ সমাজে the man who deliberately breaks a moral law is entitled to a negative reward. The society gives him what is his due. It does not deprive him of his due. অ্যারিস্টটল মনে করেন যে কোনো একজন মানুষ সমাজে সে যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মোরাল লস গুলোকে যখন ব্রেক করছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিজের ইচ্ছায় এই মোরাল লস গুলোকে যখন ব্রেক করে দিচ্ছে, সে কিন্তু নেগেটিভ রিওয়ার্ড পাওয়ার যোগ্য। এন্ড সেই জন্য তাকে কিন্তু এই নেগেটিভ রিওয়ার্ডটা দেওয়া হচ্ছে। এবং তার যেটা প্রাপ্য, তুমি যখন কোনো ভালো কাজ করবে তোমার একটা প্রাপ্য থাকবে। The society gives him what is his due and it does not deprive him of his due positive reward. সমাজের তোমাকে দেওয়া উচিত, তুমি যদি কোনো ভালো কাজ করো তোমাকে কিন্তু সমাজের ভালো রিওয়ার্ড দেওয়া উচিত, এটাই বলছে। আর নেগেটিভ রিওয়ার্ডটা কিন্তু ডিউ থেকে যাচ্ছে, সেটাও কিন্তু তোমাকে দেওয়া উচিত। যদি তুমি কোনো খারাপ কাজ করো সেটা তোমার ডিউ থেকে যায় এবং সোসাইটির উচিত তোমাকে সেটা প্রদান করা। and it does not deprive him of his due. তুমি কখনোই তাকে কিন্তু ডিপ্রাইভ করতে পারো না, এটা কোনো রিভেঞ্জ না, এটা কিন্তু কোনো রিভেঞ্জ না। বারবার করে বলছি, রিট্রিবিউটিভ থিওরিতে কখনো রিভেঞ্জের কথা বলা হয় না। বেঙ্গলি বইগুলোতে কিন্তু ভুল রয়েছে, দেখো ইংলিশে যেগুলো রয়েছে একদম অথেন্টিক লেখা রয়েছে। এটা কিন্তু কখনো রিভেঞ্জ না, এটা কিন্তু তোমার পুরস্কার, তুমি করেছো বলে তোমাকে এরকম করা হচ্ছে। তোমার এটা পুরস্কার, তুমি ভালো কাজ করলে তোমাকে পজিটিভ পুরস্কার দেওয়া হবে, তুমি বাজে কাজ করলে তোমাকে নেগেটিভ পুরস্কার দেওয়া হবে। এবং এই পুরস্কার পাওয়ার থেকে কোনো সমাজের মানুষ তোমাকে বঞ্চিত করতে পারবে। It gives him what he has earned by committing the crime. এই লাইনটা দেখো, what he has earned by committing, তুমি যেটা আর্ন করবে তুমি কিন্তু সেটাই পাবে। And Kant holds that punishment ought to be inflicted on the criminal because he has committed a crime, not as a means to his own good or that of others. কান্ট বলেন যে কোনো মানুষের উপর তুমি পানিশমেন্ট অর্পিত করছো, কোনো মানুষকে তুমি পানিশমেন্ট দেবে যখন একটা ক্রাইম কমিট করবে, যখন একটা ক্রাইম তুমি কমিট করবে, যখন একটা অন্যায় করবে, সমাজ থেকে তোমাকে কিন্তু মিনস উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিষয়টা কিন্তু তা নয়, তোমাকে কিন্তু উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে না। And he advocates the retributive theory of punishment. ক্রিমিনালের উচিত তাকে পানিশ করা, না হলে কিন্তু সমাজের উচিত সে ক্রিমিনালটাকে পানিশ করা। এটা কিন্তু কান্ট বললেন, কেননা সে সেটা অর্জন করেছে, সে সেটা প্রাপ্য, সেরকম বাজে কাজ করেছে বলে তাকে এইটা প্রাপ্য তার। And the penal law is a categorical imperative.
পেনাল ল মানে কি? ফৌজদারি আইন। এই পেনাল ল মানে হচ্ছে ফৌজদারি আইন। এটা মানে তোমার পানিশমেন্ট পাওয়া উচিত বলেই তোমায় পানিশমেন্টটা দেওয়া হচ্ছে, অন্য কোনো কিছুর জন্য তোমায় পানিশমেন্টটা দেওয়া হচ্ছে না। দ্য পেনাল ল ইজ এ ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। এটা কিন্তু এই লাইনটার মানে কিন্তু বলা হচ্ছে কি তুমি পানিশমেন্ট পাওয়ার যোগ্য বলেই তোমাকে কিন্তু পানিশমেন্টটা দেওয়া হচ্ছে, অন্য কোনো কিছুর জন্য কিন্তু তোমাকে পানিশমেন্টটা দেওয়া হচ্ছে না। এই লাইনটা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, লিখে রাখো। দ্য পেনাল ল ইজ এ ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। এটা কিন্তু কান্ট, কে বলেছে? কান্ট বলেছেন, কান্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কান্ট বলেছে এটা। এরপরে আমরা হেগেল, হেগেল কি বলেছে? হেগেল also advocates this view. He also holds that punishment is demanded by the criminal. He also holds that punishment is demanded by the criminal. তুমি যেটা ডিজার্ভ করছো সেটাই তোমার সাথে হচ্ছে, এবং মোরাল লস গুলো, যে মোরাল লস গুলো রয়েছে সেগুলোকে যখন তুমি ব্রেক করো, ভেঙে দাও, সেই জন্য তোমাকে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে। and it may be said to be this negative rewards. এটাকে তুমি কিন্তু নেগেটিভ রিওয়ার্ডও বলতে পারো। ইট মে বি সেড টু বি নেগেটিভ রিওয়ার্ড। তুমি কিন্তু এটাকে নেগেটিভ রিওয়ার্ডও বলতে পারো। অনেক সময় দেখা যায় কি অপরাধ করে সে শাস্তি পাচ্ছে না এবং পানিশমেন্টের থেকে সে রেহাই পেয়ে গেছে, কিন্তু কোনো দিক থেকে তার জরিমানা কিন্তু তার হচ্ছে, কেননা সেটা তার প্রাপ্য ছিল, সেটাতে সে অর্জন করেছে বলে তার জরিমানাটা হয়েছে। এটা কিন্তু বলা হচ্ছে কোনো প্রতিশোধের ব্যাপারই নেই, তুমি যেটা করবে তোমার সেটা প্রাপ্য, এটাই হচ্ছে ন্যায় বা এটাই জাস্টিস। ওকে। পরবর্তী দার্শনিক কে ছিলেন? রিট্রিবিউটিভ থিওরির সমর্থক কে ছিলেন পরবর্তী? ব্র্যাডলে। তাহলে কে কি সমর্থক? অ্যারিস্টটল, হেগেল, কান্ট এন্ড ব্র্যাডলে। ব্র্যাডলেকে কিন্তু কি বলা হয়? নিও হেগেলিয়ান। ব্র্যাডলেকে কিন্তু বলা হয় নিও হেগেলিয়ান। ওকে। and also holds the same view. We pay the penalty, he says. তাহলে এটা দিয়েও তোমাদের কোশ্চেন আসতে পারে যে কে বলেছে উই পে দ্য পেনাল্টি, এটা কে বলেছে? এটা কিন্তু ব্র্যাডলে বলেছে। এবং কি বলা হচ্ছে? বিকজ উই অ ইট এন্ড ফর নো আদার রিজন। এখানে বলা হচ্ছে যে তুমি কোনো ভুল কাজ করলে তার জরিমানা তোমাকেই দিতে হবে, এটার থেকে তোমার এসকেপ হওয়ার থেকে তোমার বেরোনোর কখনো চান্স নেই। and he says because we owe it and for no other reason, and if punishment is inflicted for any other reason whatever, then because it is merited by law. কি বলা হচ্ছে? পানিশমেন্ট রিওয়ার্ড হিসেবে পেয়েছো, তাই তোমাকে পানিশমেন্টটা দেওয়া হচ্ছে। এন্ড পানিশমেন্টটা কোনো উপায় নয়, কেউ কিন্তু বলছে পানিশমেন্ট কোনো উপায় নয়। মোরাল যে লগুলো রয়েছে তাকে এস্টাবলিশড, যে মোরাল লগুলো রয়েছে তাকে এস্টাবলিশ করার জন্য এই পানিশমেন্টের ব্যবস্থা করা হচ্ছে। এবং অথরিটি না মেনে চললে, তুমি যদি মোরাল লগুলোকে না মেনে চলো, তোমাকে কিন্তু এই নেগেটিভ রিওয়ার্ড দেওয়া হবে। এর মধ্যে প্রতিশোধ বা রিভেঞ্জের কোনো ব্যাপারই আসছে না। ওকে, এইটা গেল হচ্ছে। এরপরে রিট্রিবিউটিভ থিওরিতে কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা যায়। The retributive theory assumes two forms, একটা কি রিগোরিস্টিক আর একটা মডিফাইড। রিট্রিবিউটিভ থিওরি কিন্তু দুটো ফর্ম রয়েছে, একটা মনে রাখবে, একটা কঠোর কঠোর হচ্ছে প্রতিশোধাত্মক। আমি প্রতিশোধ বলবো না, কারণ প্রতিশোধ এটা হচ্ছে না, বেঙ্গলি বুকগুলোতে অনেক টার্মস ভুল রয়েছে, এটা কিন্তু প্রতিশোধ নয়। তো আমি রিট্রিবিউটিভ থিওরি বলছি, রিগোরিস্টিক রিট্রিবিউটিভ থিওরি এন্ড মডিফাইড রিট্রিবিউটিভ থিওরি। According to its retributive form, punishment is the inflicted according to the character of the offense.
কি বলা হচ্ছে রিগোরিস্টিক থিওরিতে? ফার্স্ট আমি আসবো রিগোরিস্টিক থিওরি কি। এখানে বলা হচ্ছে যে পানিশমেন্ট ইজ ইনফ্লিক্টেড অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টার অফ দ্য অফেন্স। পানিশমেন্ট হওয়া উচিত তুমি কি অপরাধ করেছো তা দেখো, এই পানিশমেন্টটা হওয়া উচিত। তুমি কি অপরাধ করছো তা দেখে যখন তোমাকে একটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তুমি যদি কোনো বড় সড়ো অপরাধ করো, ইফ দা অফেন্স ইজ সিভিয়ার, মানে অনেক বড় যখন তুমি কোনো অপরাধ করো, দ্য পানিশমেন্ট শুড বি সিভিয়ার। মানে কি, যখন তুমি কোনো বড় সড়ো অপরাধ করো তোমাকে কিন্তু সেরকম বড় সড়ো পানিশমেন্ট দেওয়া হবে, প্রয়োজনে মৃত্যুদণ্ডও দেওয়া যেতে পারে। কিন্তু ইফ দ্য অফেন্স ইজ লাইট, দ্য পানিশমেন্ট শুড বি লাইট। যদি তুমি মানে কম অপরাধ করো, মানে একদম যেটা একদম লাইট বলা হচ্ছে, যেটা একদম লাইট হবে সেটার জন্য কিন্তু তোমাকে সেরকম বেশি শাস্তি দেওয়া হবে না। এটা কিন্তু এখানে বলা হচ্ছে যেরকম অপরাধ করবে সেই বুঝে তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। এন্ড রিগোরিস্টিক থিওরির মেন বক্তব্য, এটা কিন্তু রিগোরিস্টিক থিওরির মেন বক্তব্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। আই ফর অ্যান আই, টুথ ফর এ টুথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কোশ্চেন দেয় এই লাইনটা থেকে তুলে। তাহলে কি বলছে, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এটা কিন্তু প্রতিশোধ না। এটা কিন্তু কোনো প্রতিশোধ না। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, রিগোরিস্টিক থিওরিতে কিন্তু এটা বলা হচ্ছে। তুমি অর্জন করেছো তাই তোমাকে কিন্তু এই পানিশমেন্টটা দেওয়া হচ্ছে। তুমি অর্জন করেছো বলে, তুমি এরকম পাপ করেছো বলে তোমাকে এটা করা হচ্ছে, তোমার প্রাপ্য এটা। সো আই ফর অ্যান আই, টুথ ফর এ টুথ। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়েছে, a man has killed a person, therefore he should be hanged irrespective of any other circumstances. তুমি যদি কোনো একটা মানুষকে হত্যা করো তাহলে কিন্তু তার ফাঁসি হবে, এবং কোন রকম কোনো পরিস্থিতি কিন্তু এখানে দেখা হবে না। তুমি যদি একটা মানুষকে হত্যা করো তোমাকে হ্যাং করা হবে, মানে ফাঁসি দেওয়া হবে। তাহলে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি হত্যা করছো, এটা কিন্তু আগে দেখা হবে যে তুমি তোমার কোন পরিস্থিতি, তুমি কি বুঝে, তুমি ঠান্ডা মাথায় থেকে হত্যা করছো নাকি। যদি দেখা যায় যে তুমি ঠান্ডা মাথায় থেকে হত্যা করছো তোমাকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। তাহলে তোমার সেটা প্রাপ্য, তোমার সেটা প্রতিশোধ করো না, এটা কোনো প্রতিশোধ না। তোমার প্রাপ্য বলে তোমাকে হত্যা, মানে তোমাকে কিন্তু হ্যাং করানো হচ্ছে, তুমি তাকে হত্যা করেছিলে বলে। এরপর আসবো আমি modified distributive theory. According to the modified form, punishment should be inflicted according to the character of the offense under particular circumstances. এখানে বলা হচ্ছে কি, কোন পার্টিকুলার সার্কামস্ট্যান্সেসকে তুমি বিবেচিত করবে, কোন পার্টিকুলার সার্কামস্ট্যান্সেসকে কিন্তু বিবেচিত করা উচিত। হিয়ার দা, এখানে তুমি কি পরিস্থিতি দেখবে, একটা পরিস্থিতিতে ক্রিমিনালের এজ, তার কি ইন্টেনশন রয়েছে, তাকে কেউ প্রভোক করেছে নাকি। দেখো এখানে লেখা আছে দ্য এজ অফ দ্য ক্রিমিনালের কেমন, ইন্টেনশন, তার ইন্টেনশন কেমন ছিল, এবং তাকে কেউ প্ররোচনা দিয়েছে নাকি হত্যাটা করার জন্য, তাকে কেউ প্ররোচনা করেছে নাকি, সেইগুলোকে কিন্তু বিবেচনা করা দরকার। এই মডিফাইড ডিস্ট্রিবিউটিভ থিওরিতে কিন্তু বলা হচ্ছে এটা। যেমন তার শাস্তির জন্য তাকে জেলে নয়, তাকে কিন্তু সংশোধনালয়ে পাঠানো উচিত। কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কি মোটিভ ছিল, তুমি যে কাজটা করলে তোমার মোটিভটা কি ছিল, তোমার ইন্টেনশন ছিল, কোনো কাজের পেছনে তোমার ইন্টেনশন, তোমার মোটিভ কি। যেমন মোটিভ, এই মোটিভ দেখেই কিন্তু কোনো কাজের ভালো বা কোনো কাজের মন্দত্ব নির্ণয় করা যায়। একই কাজ তুমি খারাপ মোটিভ নিয়েও করতে পারো, তুমি আবার ভালো মোটিভ নিয়েও কিন্তু করতে পারো। যে কোনো কাজের পেছনে মোটিভ দেখা, তোমার ইন্টেনশন দেখা, তোমাকে কেউ প্রভোক করছে নাকি বা প্ররোচনা দিচ্ছে নাকি, তো করতে বলছে নাকি সেই কাজটা, এটা দেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মডিফাইড ডিস্ট্রিবিউটিভ থিওরিতে কিন্তু এটা বলা হলো। কারোর প্রভোকিং, কারোর প্ররোচনাতে তুমি এই বাজে কাজে লিপ্ত হচ্ছ নাকি।
এবং যে তাকে অন্যায় কাজে যাওয়ার জন্য বারবার প্রভোক করছে, এটা কিন্তু modified theory, and the modified form of the retributive theory seems to be the most satisfactory theory of punishment. কি বলছে? এইটা কিন্তু সব থেকে স্যাটিসফ্যাক্টরি থিওরি শাস্তি তত্ত্বের মধ্যে, এই মডিফাইড থিওরিটা। কারণ দেখা হচ্ছে যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে কেউ প্রভোগ করছে নাকি, বা তার ইন্টেনশন কেমন ছিল, তার দেখা হচ্ছে মোটিভ কি ছিল তার। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? স্যাটিসফ্যাক্টরি থিওরি অফ পানিশমেন্ট। লিখে রাখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই থিওরিকে কিন্তু স্যাটিসফ্যাক্টরি থিওরি অফ পানিশমেন্ট বলা হয়। যে দেশের ক্ষতি করতে চাইছে, ইচ্ছা করে কাউকে মেরে ফেলছে, তার পেছনে কোনো কারণ আছে না, এটা কিন্তু আমি দেখাবো। And Rashdal advocates the reformative theory of punishment. এটা কিন্তু লিখে রাখো যে রিফর্মেটিভ মানে সংশোধনাত্মক মতবাদের যে অ্যাডভোকেট করেছিল, সে কিন্তু রাশডাল, তার নেম হচ্ছে রাশডাল, লিখে রাখো। And criticize the retributive theory, সে কিন্তু ক্রিটিসাইজ করেছিল রিট্রিবিউটিভ থিওরিকে। সে বলেছে যে এটা একটা ভিন্ডিকেটিভ থিওরি। ভিন্ডিকেটিভ মানে কি? সে বলছে এটা একটা প্রতিশোধমূলক মতবাদ, এটা কিন্তু কোনো প্রতিশোধমূলক মতবাদ নয়। তুমি এটা করেছো তাই তোমার এটা প্রাপ্য, এটাই হচ্ছে জাস্টিস। তুমি এই কাজটা করেছো বলে তোমাকে এই পানিশমেন্টে দেওয়া হচ্ছে, যেরকম কাজ করছে সেরকম পানিশমেন্ট পাবে। ওকে, এইটা গেল হচ্ছে রিট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্ট। সব থেকে কোশ্চেন আসে কিন্তু রিট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্ট থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবকটাই খুব ইম্পর্টেন্ট আজ যা পড়াচ্ছি আমি। এন্ড ক্যাপিটাল পানিশমেন্ট, এরপরে আমি আসবো হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। According to the deterrent theory, a person who deliberately commits murder should be given capital punishment. ডিটারেন্ট থিওরিতে কিন্তু আমি বললাম কি, ডিটারেন্ট থিওরিতে কিন্তু মৃত্যুদণ্ড সমর্থিত রয়েছে। And he has a person of his life and so should be hanged to prevent deprived others for committing the heinous crime. এটা ভালোভাবে বুঝবে। এখানে কিন্তু বলা হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট, কেউ যদি একজনকে ইচ্ছাকৃতভাবে মার্ডার করে তাকে অবশ্যই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত। এবং থিওরি প্রতিরোধত্ব মতবাদেও কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টকে সাপোর্ট করেছে। কোনো একটা পার্সনকে সে ডিপ্রাইভ করছে, মানে তোমাকে হ্যাং করা হচ্ছে কারণ অন্যরা দেখে শিখো যে এই ধরনের ভুল করলে এইভাবে হ্যাং করা হবে, তোমাকে হ্যাং করা হচ্ছে। ডিটারেন্ট থিওরিতে বলা হচ্ছে, ডিটারেন্ট বা প্রতিরোধাত্মক মতবাদে বলা হচ্ছে কি, তোমাকে হ্যাং করা হচ্ছে কারণ তোমাকে দেখে অন্যরা শিখুক যে এই ধরনের ভুল করলে, কাউকে হত্যা করলে এইভাবে অন্যদেরকে হত্যা করা হবে, বা সরি হত্যা করাটা হ্যাং করা হবে, ফাঁসি দেওয়া হবে। এটা কিন্তু ডিটারেন্ট থিওরির কথা বলবো। তাহলে সমাজে শৃঙ্খলা রক্ষা হওয়া কিন্তু ভীষণ মাত্রার প্রয়োজন, অন্য জনেরা যাতে এই রকম কাজে প্রবৃত্ত না হতে পারে, তাই আমাদের কিন্তু এই ক্যাপিটাল পানিশমেন্টটা দেওয়া হচ্ছে। হি শুড বি মেড অ্যান এক্সাম্পল অফ, তাকে একটা এক্সাম্পল সেট করে দেওয়া হচ্ছে। হি শুড বি মেড অ্যান এক্সাম্পল অফ, তোমার সামনে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, সেট করে দেওয়া হচ্ছে, তুমি উদাহরণ হয়ে থাকবে এবং সমাজে যে তুমি এই ধরনের কাজ করলে তোমাকে কিন্তু এইরকম ভাবেই হ্যাং করা হবে, এক্সাম্পল দেওয়া হচ্ছে। এটা কিন্তু ডিফারেন্ট থিওরিতে বলা হচ্ছে। আমি কি বলেছিলাম, রিফর্মেটিভ থিওরিতে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টকে স্বীকার করেন, মানে মানেন, কারণ সেখানে কিন্তু সংশোধন করা হবে, যেটা আমি ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। এরপরে কি বলছে, according to the retributive theory also a murders should be given capital punishment. এই রিট্রিবিউটিভ থিওরিতেও কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টকে স্বীকার করা হয়েছে। and he has taken away the life of a person in cold blood. এটা মানেটা কি, cold blood, আমরা যে বলি কোল্ড ব্লাডেড মার্ডার, মানে
শান্ত মাথায় বুদ্ধি দিয়ে কাউকে খুন করে আসা, শান্ত মাথায় বুদ্ধি দিয়ে কাউকে খুন করে আসা, তাহলে সে নিজের লাইফকেও এটা ডিপ্রাইভ করবে। তো জাস্টিস মান দ্যাট হি টু ডিপ্রাইভ অফ হিজ লাইফ, এটাই হচ্ছে নয়, তাকেও সেইভাবে হত্যা করা হবে। এটা কিন্তু জাস্টিস প্রতিশোধ নয়, কারণ কোর্ট কিন্তু ইম্পার্শিয়াল, কারোর উপর পার্সিয়ালিটি করবে না, সেটা আমি বলেছিলাম। এটা কিন্তু জাস্টিস, তুমি ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে কাউকে হত্যা করলে, কোল্ড ব্লাড মার্ডার, সেইভাবে তোমাকে কিন্তু মার্ডার করা হবে। এবং তুমি অন্যের বেঁচে থাকার অধিকারটা খর্ব করেছো, তোমার রিওয়ার্ড হয়ে গেল যে তোমারও বেঁচে থাকার অধিকার নেই, তুমি রিওয়ার্ডটা পেলে, এবং এর মধ্যে একটা আনজাস্টিস কোনো ব্যাপার নেই, কিন্তু জাস্টিস হচ্ছে তুমি ওইভাবে খুন করেছিলে তাকে, সেই জন্য তোমাকে ওইভাবে খুন করা হচ্ছে। জাস্টিস, এটা কোনো আনজাস্ট না ব্যাপারটা। and the rigorous form of the retributive theory does not make any concession. শাস্তি সম্পর্কে কঠোর মতবাদে কোন রকম কোনো কনসেশন দিতে কিন্তু রাজি নয়। and others, যে কোনো ধরনের যে সার্কামস্টেন্সেস গুলো রয়েছে, যেমন এজ, প্রভোকেশনস, এডুকেশন, সেগুলোকে কিন্তু কনসিডারেশনের কথা কিন্তু এই মডিফাইড থিওরি অফ রিট্রিবিউটিভ থিওরিতে বলা হচ্ছে যে এই কোনটা যে করলো সে, তার পেছনে তার পরিস্থিতিটা কেমন ছিল, কেউ তাকে প্রভোগ করেছে নাকি, তার মোটিভটা কি ছিল, এইগুলো পরিস্থিতি বিবেচনা করে দেখা। এটা কিন্তু আমি বলেছিলাম মডিফাইড থিওরি অফ রিট্রিবিউশনে বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু বারবার করে এগুলোকে একটা কনসিডার করতে বলা হচ্ছে। এন্ড রিগোরিয়াস থিওরিতে বলছে কোনো ধরনের কনসিডার করা যাবে না, এরকম কনসিডার করা যাবে না। মডিফাইড থিওরিতে কি বলছে, কনসিডারেশনের জায়গা রয়েছে, যে ক্রাইমটা করছে তার এজ দেখা হবে, তার মোটিভ কি ছিল, তাকে প্রভোগ করেছে নাকি, এইগুলো দেখা হবে। এটা মডিফাইড থিওরিতে বলছে, মডিফাইড রিট্রিবিউটিভ থিওরিতে বলছে, কিন্তু রিগোরিয়াস রিট্রিবিউটিভ থিওরিতে কিন্তু বলা হচ্ছে না, কোনো কনসিডারেশন দেখা হচ্ছে না। তাহলে in the contemporary age of the humanitarian sentiments, the trend of the enlightened public opinion is against capital punishment for replacing it by transportation for life. বর্তমান যুগে কিন্তু এই হিউম্যানিটেরিয়ান মানবতার গ্রাউন্ডে কিন্তু বর্তমান যুগে যারা বুদ্ধিজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু এই ক্যাপিটাল পানিশমেন্টের কিন্তু বিপক্ষে, একদম বিপক্ষে রয়েছে। কেউ কিন্তু অন্যায় করেছে, তাকে একটা সুযোগ দেওয়া উচিত, তাহলে পরিস্থিতির বিচার বিবেচনা করে তাকে কিন্তু সুযোগ দেওয়া উচিত, এই কথা কিন্তু বলছে হিউম্যানিটেরিয়ান পার্সন, যারা হচ্ছে সমাজে বুদ্ধিজীবী মানুষ, তাকে করার জন্য একটা সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। এবং এই ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু দু একটা দেশ ছাড়া সব জায়গাতে কিন্তু উঠে যায়নি, সব জায়গায় কিন্তু আছে ক্যাপিটাল পানিশমেন্ট। and yet capital punishment has not been abolished by the majority of states. এখন কিন্তু সব থেকে বেশি যেটা চলছে এটা কিন্তু সংশোধন করার পদ্ধতি, রিফর্মেটিভ থিওরি। and majority of the states capital punishment কিন্তু তুলে দিচ্ছে না। এই মেজরিটি অফ বেশিরভাগ দেশে কিন্তু এই ক্যাপিটাল পানিশমেন্টকে এখনো তুলে দেয়, এটা কিন্তু রয়েছে, মৃত্যুদণ্ড কিন্তু উঠে যায়, এটাই বলা। এরপরে তোমরা বলো, আজকের পড়ানোতে সব বুঝতে পেরেছো না? তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার সেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই হলো থিওরি অফ পানিশমেন্ট। সবার ক্লিয়ার হয়েছে আজকের ক্লাস? হ্যাঁ, গার্গী কি বলছো বলো। হ্যাঁ দাঁড়াও, আমি মাইক্রোফোনটা, হ্যাঁ বলো গার্গী, দেখো বলতে পারবে তুমি। গার্গী কিছু বলতে চাও তুমি? ঠিক আছে,
হেগেল আচ্ছা হেগেলের বক্তব্য, দাঁড়াও এক মিনিট যদি নিয়ে আসি। হ্যাঁ, এটা তো হেগেলিয়ান অলসো হোল্ডস দ্যাট, এটা তো হেগেলিয়ান অলসো হোল্ডস দ্যাট সেম ভিউ, উই পে দ্য পেনাল্টি ফিক্স। কি বলে যে কোনো মানুষের উপর পানিশমেন্ট তখনই আরোপিত হবে যখন একটা সে ক্রাইম যেরকম করবে, যেরকম অন্যায় করবে সেই হিসাবে কিন্তু তোমাকে পানিশমেন্ট করা হবে। তুমি যেটা ডিজার্ভ করছো, তুমি যেটা ডিজার্ভ করো সেটাই তোমার সাথে হচ্ছে। এবং মোরাল লস গুলোকে যখন তুমি মানে করবে না, মানে তুমি পালন করবে না, তখন কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, তুমি একটা মানুষকে হত্যা করে আসছো, তুমি চুরি করছো, তখন তুমি যখন মোরাল লস গুলোকে ব্রেক করবে তখন কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে। and it may be said to be the negative rewards. কি বললাম যে অনেক সময় দেখা যায় অপরাধ করেও শাস্তি দেওয়া হয় না, পানিশমেন্ট রেহাই পেয়ে গেছে, কিন্তু সে কিন্তু জরিমানা, তার কিন্তু জরিমানা নেওয়া হয়, তাহলে তোমার কিন্তু যেটা প্রাপ্য সেটা কিন্তু তোমাকে পেতেই হবে, তুমি যেটা করছো তার জন্য তোমাকে শাস্তিটা পেতেই হবে। ওকে, এটাই বলেছে। মোরাল ল ইজ দ্য এম অফ দ্য পানিশমেন্ট ইজ ট্রু। ওকে, তোমাকে কিন্তু মোরাল ল গুলোকে ব্রেক করলে চলবে না। ওকে, এগুলো মানতেই হবে। আর কিছু? ও, আর সবাই সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাস? এরপরে আমি কোশ্চেন আনসারে আসবো না। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, এটা পুরো ইয়ে করে দিই, এগুলো তো আছে। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি আমাকে বলবে? আমি বলি, কি আমাকে বলবে এরকম করে বলি। আচ্ছা রত্নদীপ বলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। এটা কি হবে? ডি হবে, হ্যাঁ। এরপরে বলবে দ্য টার্ম অ্যান আই ফর অ্যান আই, এ টুথ ফর এ টুথ রিফ্লেক্টস হুইচ থিওরি? এটা বলবে দেখা। কি হবে এটা? an eye for an eye, a tooth for a tooth reflects which theory? আচ্ছা সবাই বলার চেষ্টা করো, এটা কি হবে? যে পারবে সে বলবে। সে কি? এটা বললাম খুব ইম্পর্টেন্ট, এটা রেট্রিবিউটিভ থিওরি। একদম একদম, দাঁড়াও এক মিনিট। দ্য ওল্ডেস্ট থিওরি অফ পানিশমেন্ট ইজ, বলতে পারবে কেউ? দ্য ওল্ডেস্ট থিওরি অফ পানিশমেন্ট ইজ, কে বলতে পারবে? সমাপ্তি, এটা কিন্তু হবে হচ্ছে রিট্রিবিউটিভ থিওরি। সব থেকে বেশি কিন্তু ওল্ড, সব থেকে বেশি পুরনো কিন্তু রিট্রিবিউটিভ থিওরি। ওকে, অ্যান্সার কিন্তু হবে সি। এরপরে বলো দ্য প্রিভেন্টিভ থিওরি অফ পানিশমেন্ট মেনলি এইমস অ্যাট, বলতে পারবে?
এটা কি হবে? The preventive theory of punishment merely aims at একদম। এরপর এটা বলো, retribution means কি? retribution মানে এক মিনিট দাঁড়াও, জয়েন করি। হ্যাঁ গার্গী, বলতে পারো। হ্যাঁ, যেটা বলছিলাম বলো। The retributive theory is closely associated with আচ্ছা 5 নম্বরটা তো হয়নি। হ্যাঁ, retribution means inflicting proportions suffering, এটা হবে, সেটটা হবে। দেন বলো, the retributive theory is most closely associated with, কার সাথে অ্যাসোসিয়েটেড ছিল? র্যাশনাল তো নয়, র্যাশনাল কিসের সাথে অ্যাসোসিয়েটেড বলো? র্যাশনাল রিফর্মেটিভ, রিফর্ম। এটা কি হবে তাহলে অ্যান্সার? কান্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার এটা বলো, রিট্রিবিউটিভ পানিশমেন্ট ইজ বেসড অন, রিট্রিবিউটিভ পানিশমেন্ট ইজ বেসড অন, এ কি? বারবার করে বলেছিলাম এটা আমি। কি? সি, রিট্রিবিউটিভ বলেছে। এটা তো কখনোই না, জাস্টিস না, এটা কিন্তু জাস্টিস হবে না, এটা ন্যায় বলেছে না আমি, জাস্টিস। এরপরটা বলো, এই ক্রিটিসিজম অফ রিট্রিবিউটিভ থিওরিজ, কি ক্রিটিসিজম ছিল? কে ক্রিটিসিজম করেছিল রিট্রিবিউটিভ থিওরিকে? র্যাশনাল। কি বলে ক্রিটিসিজম করেছিল? It is a vindicative theory but revenge. It promotes revenge বা vindicative theory. এটা পড়ে নেবে আরেকবার, ঠিক আছে? নোটসটা। The aim of punishment, এই জায়গাটাও কিন্তু পুরো যদুনাথ সিনহার বই থেকে পুরো কোশ্চেন এসেছিল। The aim of punishment is to defend the supremacy and এক মিনিট কে জয়েন করার চেষ্টা করছি। হ্যাঁ, একদম যদুনাথ সিনহার বই থেকে কোশ্চেন। এটা বলো। হ্যাঁ, the aim of punishment is to defend the supremacy and the authority of the moral law and to do justice to a criminal. This reflects, কোথায় রিফ্লেক্ট করা হয়েছিল এটা? ভালোভাবে পড়ো। The aim of punishment is to defend the supremacy. কোথায় এই supremacy and authority, এই দুটোর কথা কোন, কোথায় বলা হয়েছিল? কোন থিওরিতে? কোন থিওরিতে? একদম রিট্রিবিউটিভ, একদম রিট্রিবিউটিভ। তারপরে ডিটারেন্স মিন্স স্টপিং ক্রাইম বাই রিফর্ম। বলো, ইনস্টিলিং ফিয়ার টু প্রিভেন্ট ক্রাইম, ফরগিভিং ক্রিমিনালস, রিওয়ার্ডিং ক্রিমিনালস। কি ডিটারেন্স মিন্স? কি? না, যাতে সে ভয় পেয়ে এমন ক্রাইম দেওয়া যাতে সে ভয় পেয়ে সেই ক্রাইমটা আর প্রিভেন্ট না করে, সেই ক্রাইমটা আর পরবর্তীকালে না করে। ওকে, তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, সে তাকে হ্যাং করানো হচ্ছে, দেখিয়েছে এক্সাম্পলটা দেখিয়ে, যাতে অন্য কেউ সেই তার ভয় আর যেন ওই কাজটা না করে। তাই বলেছিলাম থিওরিতে যে অন্য কেউ সেই ভয়ে যেন আর পরবর্তীকালে সেই একই রকম কাজ না করে, সেই জন্য এটার অ্যান্সার কি হবে? ইনস্টিলিং ফিয়ার টু প্রিভেন্ট ক্রাইম। ওকে, শান্তনা? হ্যাঁ, একদম একদম। আর এটা কি রয়েছে? রিফর্ম। রিফর্ম মানে কি?
কি সংশোধনাত্মক, রিফর্ম তো দিয়েই দিয়েছে এখানে, এটা তো হবেই না কোনো মতে। রিফর্ম মানে কি সংশোধন করা তাকে। এরপর এটা বলো, হুইচ থিঙ্কার এমফাসাইজ ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট। হুইচ থিঙ্কার বলতে পারবে কেউ? এনিওয়ান? এটা কিন্তু বেনথাম। ওকে, বেনথাম কিন্তু ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্টের একজন সমর্থক। এরপর এটা বলো, দ্য ডিটারেন্ট থিওরি বিলিভস পানিশমেন্ট শুড বি, পানিশমেন্ট শুড বি কি রয়েছে এখানে, তো সেটাই রয়েছে, বিয়েরটা হবে এক্সেসিভ টু ক্রিয়েট ফিয়ার। এরপর এটা বলো, প্রিভেন্টিভ থিওরি ইজ অলসো কল্ড, প্রিভেন্টিভ থিওরিকে আরেকটা কি বলা হয় বলতে পারো? একদম, প্রিভেন্টিভ থিওরিকে আরেকটা কিন্তু ডিটারেন্ট থিওরি বলা হয়। প্রিভেন্টিভ থিওরি ওয়ার্কস থ্রু, বলো এটা কিন্তু কি হবে, অল অফ দ্য অ্যাবভ, সবকটাই হবে। According to preventive theory, punishment prevents crime by, বলো কোনটা হবে? রিফর্মিং তো হবেই না, আমি এলিমিনেশন করে দাও, এটা তো হবেই না। এটা হবে, এটা হবে না। স্পিরিচুয়াল কোনো ব্যাপারই নয় এটা হওয়ার, তাহলে কোনটা হবে? বিয়েরটা হবে। আগে কিন্তু তোমরা, আমি যেটা বলছি, এসএলএসসি বলো নেটসেট বলো, সবকিছুতে আগে এলিমিনেশন করবে, কোনটা হবে না ওগুলোকে কেটেছে। এটা কিন্তু যেটা বলছিলাম, নেটসেট বলো, হ্যাঁ নেটসেট বলো এসএলএসসি বলো, যা কিছু রয়েছে সবকিছুটাকে কিন্তু এলিমিনেশন করবে, কোনটা হবে না, তারপরে কিন্তু তোমরা অ্যান্সার চুজ করবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে তিনটেই হবে না, এটা কিন্তু ডিটেইনিং অফেন্ডার হবে। এবার এটা বলো, প্রিভেন্টিভ থিওরি কনসিডারস পানিশমেন্ট অ্যাজ, প্রিভেন্টিভ থিওরি কনসিডারস পানিশমেন্ট অ্যাজ, রিভেঞ্জ তো নেবে না, রিভেঞ্জ তো না, আর এগুলো আছে সোশ্যাল ইউটিলিটিও না, সোশ্যাল ইকুয়ালিটিও বলা হয়নি, এটা হবে সোশ্যাল ডিফেন্স। ওকে, এরপর এটা বলো, রিফর্মেটিভ থিওরি বিলিভস পানিশমেন্ট শুড, রিফর্মেটিভ থিওরি বিলিভস পানিশমেন্ট শুড কি করে, ক্যারেক্টারকে চেঞ্জ করে, একদম সংশোধন করে। Which punishment is most suitable under reformative theory? কোন পানিশমেন্ট সবথেকে বেশি সুইটেবল আন্ডার রিফর্মেটিভ থিওরি? এটা কিন্তু রিফর্ম অর এডুকেট। এটা বলো, প্রোবেশনস এন্ড প্যারোল আর এক্সাম্পলস অফ, কোন থিওরি বলতে পারবে এটা? প্রোবেশনস এন্ড প্যারোল। এটা কিন্তু রিফর্মেটিভ থিওরির এক্সাম্পল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবকটা কোশ্চেন। The main focus of reformative theory is একদম অফেন্ডার্স ফিউচার লাইফ। এটা দিয়েছে দ্য ইন্ডিয়ান প্যানাল কোড লার্জলি রিফ্লেক্টস, ইন্ডিয়ান প্যানাল কোড লার্জলি রিফ্লেক্টস, বলতে পারবে? এটা কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা অ্যান্সার করতে হবে না। প্লেটো সাপোর্টেড হুইচ টাইপ অফ পানিশমেন্ট? প্লেটো সাপোর্ট করেছিল কোন টাইপ অফ পানিশমেন্টকে? প্লেটো সাপোর্ট করেছে, বলো তো কোন টাইপ অফ পানিশমেন্টকে প্লেটো সাপোর্ট করেছে? প্লেটো রিট্রিবিউটিভ, রিফর্মেটিভ, ডিটারেন্ট নাকি প্রিভেন্টিভ? এটা কিন্তু রিফর্ম, হ্যাঁ রিফর্মেটিভ হবে, রিফর্মেটিভ।
Who regards punishment as a negative reward? Very very important. আগের বছর অ্যারিস্টটল একদম। হেগেল believed punishment restores. হেগেল believed punishment restores. কি বলেছিলাম? পানিশমেন্ট কোথায় রেস্টোর হবে? কি বলেছিলাম এটা? ইকুয়ালিটি অফ রাইটস, সবার মধ্যে ইকুয়াল রাইটস দিতে হবে। Kant's theory of punishment was, Kant's theory of punishment was, এটা রিট্রিবিউটিভ হবে, রিট্রিবিউটিভ একদম। লাস্ট পড়লাম তো, কারা সমর্থক? অ্যারিস্টটল, কান্ট, ব্র্যাডলে এন্ড হেগেল, এরা চারজন। হ্যাঁ, একটু লিখে নেব। Bentham's theory of punishment was based on, এটা কি হবে? এটা জাস্টিস। ওকে, death penalty is most justified under, death penalty মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই কোশ্চেনটা এসেছিল কিন্তু তোমাদের নিউতে এসেছিল কোশ্চেনটা, ডেথ পেনাল্টি কোথায় দেওয়া হয়? মৃত্যুদণ্ড। একদম, very very important. Fine as punishment is an example of, ফাইন জরিমানা, জরিমানার কথা কোন পানিশমেন্টে বলা হয়েছে? জরিমানা বলতে পারবে? এটা কিন্তু রিট্রিবিউটিভ হবে। ওকে, এটা বলো, which theory believes offenders are not beyond redemption? কি হবে? কোন থিওরিতে বলা হয়েছে এটা? offenders are not beyond redemption। এটা কিন্তু হবে রিফর্মেটিভ। এটা বলো, which theory emphasizes fear of law in society? fear of law, fear, এটা যখনই দেখবে কি করবে? fear যখনই দেখবে চোখ বন্ধ করে কি করবে? কোন থিওরি করবে? এটা প্রিভেন্টিভ থিওরি। এটা না অ্যান্সার প্রিভেন্টিভ আর ডিটেরিং দুটোই হবে। ওকে, দুটো তো একই, ঠিক আছে, এখানে দুটো ইয়ে করে দিয়েছে, এটা দুটোই হবে অ্যান্সার, প্রিভেন্টিভ ডিটেরিং। ওকে, এই দুটোই তো সেম, মানে দুটোই কাছাকাছি একদমই। আমার মনে হয় এটা ডিফারেন্স গুলো বেশি ভালো হয়। ওকে, বাট দুটো অ্যান্সারই কিন্তু দিলে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ডিটারেন্টটা বেশি একটু কাছে আসে, দুটোই তো সেম। ওকে, এরকম একটা কোশ্চেন দিয়েছিল বলে আজকে আমি কোশ্চেনটা রেখেছি, তো ওখানে দিয়েছিল ডিটারেন্টটাই মেন অ্যান্সার। ওকে, which theory is most in line with humanitarian approach? বলতে পারবে? is most in line with humanitarian approach, লাস্টে বলেছিলাম এটা। মানুষরা কিন্তু এখন বেশি এই সংশোধনাত্মক মতবাদকেই মানছে, হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ সব থেকে অ্যাপ্রোচ করছে কিন্তু এই রিফর্মেটিভ থিওরিকে, সংশোধনাত্মক মতবাদকে। এটা কিন্তু অ্যান্সার বি হবে। ওকে, অ্যান্সার কিন্তু বি হবে। এখন সব থেকে বেশি কিন্তু মানুষ অ্যাপ্রোচ করছে রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট, একদম লাস্টে কিন্তু পড়ানোর সময় বলেছিলাম এটা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস সবার ভালো লেগেছে। আর আরেকটা কথা, আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে, তোমরা যারা যারা নিউ ব্যাচে জয়েন করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফিস একদমই কম, 500। ওকে, তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নেবে যারা নিউ অ্যাডমিশন নিতে চাও আমার কাছে, আমাদের ইনস্টিটিউশনে। ওকে, তো সবাইকে গুড নাইট।
আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে, সব ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, বলো সঞ্জনা। হ্যাঁ, মাইকটা অন করা, মানে কি বলতো এক একজন কি করছে, মানে এটা এমনি ক্লাস তো ওই জন্য মাইকটা ইয়ে করেছিলাম, মানে তোমাদের ক্লাসের সময় তো অনেক থাকে। আমি বলছি যে এই ক্লাসগুলোতে কেন কেন তো রেখেছি, অনেকে মাইকটা খুলে ফেলছে বা ভিডিও অন করে রাখছে, ওই জন্য সবটা অফ করা ছিল। হ্যাঁ, ওই জন্য আমি খুলেই রাখবো, ঠিক আছে, এমনি ক্লাস। হ্যাঁ, ঠিক আছে। আর কেউ যদি অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমার যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করো। ওকে, আমাদের আরো ফার্স্টে ক্লাস হবে। আর কি কি বই পড়বে, বইয়ের ব্যাপারটা বলে রাখি, তোমরা কিন্তু আমি যে বইগুলো থেকে পড়াই তোমাদের, সেটা হচ্ছে সিডি শর্মার বুক, সিডি শর্মা ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি থেকে বিকেএল এর বই কিনবে, কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি থেকে এমপি থিওরির বই, অ্যান্ড ফিলোসফি হচ্ছে ওয়াইএমএস, এইগুলো কিন্তু কিনে রাখবে। আর অ্যাপ্লাইড ফিলোসফি, অ্যাপ্লাইড এথিক্স থেকে কিন্তু ওটা কি জানো, পিটার সিঙ্গার, ওই বইগুলো কিনে রাখবে। যদি না পারো আমি পিডিএফ দিয়ে দেবো, কোনো অসুবিধা। ওকে, বই কেনার দরকার নেই, পিডিএফ দিয়ে দেবো, যেখান থেকে আমি পড়াবো। ওকে, গুড নাইট সবাইকে তাহলে। আর কারোর কাছে কোয়ারি রয়েছে অন্যদের, তাহলে আজকে এখানেই থাকবো। গুড নাইট। তোমার লেফট করে দাও।